আপনার মতো এই দূরদৃষ্টি ও সূক্ষ্ম দৃষ্টি কিভাবে আমরা অর্জন করতে পারি? আহমাদ মুসা, এ কথার দ্বারা আপনি বলতে চাচ্ছেন এই গুণগুলো আপনার নেই? আল্লাহ এই গুণগুলো আপনাকে দেননি? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ কি আনা যায়? বলল আহমাদ মুসা। না 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 মিস্টার আহমাদ মুসা, কথাটা আমি এ অর্থে বলিনি। আমি বুঝাতে চেয়েছি আপনার মাথায় যা এসেছে আমাদের মাথায় তা আসেনি। কিভাবে তা আনা যায়? শশব্যস্তে বলল আহমাদ হাত্তা। মিস্টার হাত্তা, মানুষের দেহ, মন, মগজ আল্লাহর দেয়া অসীম শক্তির ভাণ্ডার। এ ভাণ্ডার থেকে আল্লাহর দেয়া নিয়ামতগুলো বের করে আনতে হয় চেষ্টার মাধ্যমে। জিমন্যাস্টদের দেখে আমরা বিস্মিত হই। রাবারের মতো এমন ইলাস্টিক দেহ তারা কিভাবে তৈরি করল? বডি বিল্ডারদের দেখে আমরা অবাক হই। লোহার মতো পেশিওয়ালা এমন শরীর তারা গড়ল কী করে? এসব কিন্তু আকস্মিকভাবে পেয়ে যায়নি, চেষ্টার মাধ্যমে অর্জন করেছে। জ্ঞান বুদ্ধির ক্ষেত্রেও এই একই কথা। চর্চার মাধ্যমে জ্ঞানের বিস্তার ঘটাতে হয়। নিজেদের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে তা খুঁজে বের করা জ্ঞান চর্চারই একটা অংশ। মিস্টার আহমাদ হাত্তা, আপনি কি কোনোদিন একান্তে বসে নিজের ভেতরের দিকে চোখ ফেলে খোঁজ নেবার চেষ্টা করেছেন যে আল্লাহ কি কি শক্তি সম্পদে আপনাকে সজ্জিত করেছেন? এ শক্তি সম্পদকে কি আপনি চর্চায় আনার চেষ্টা করেছেন? সরি আহমাদ মুসা, নিজেকে কোনোদিন আমি এ দৃষ্টিতে দেখিনি, বলল আহমাদ হাত্তা। আসলে মিস্টার আহমাদ হাত্তা, আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে কি চান, এ মূল বিষয়টা আমরা জানি না। আমাদের ব্যর্থতার যাত্রা শুরু এখান থেকেই, বলল আহমাদ মুসা। সরি মিস্টার আহমাদ মুসা, এমন ধরনের ভাবনাও যে আছে, এমন ধরনের ভাবনা যে জীবনের জন্য অপরিহার্য, এ বোধই তো কোনোদিন আমার মধ্যে জাগেনি। এখান থেকেই প্রশ্ন জাগে আহমাদ মুসা, জীবন সম্পর্কে এই দৃষ্টিভঙ্গি এবং এই জীবন জিজ্ঞাসার অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি হতে পারে কিভাবে? সবাইকে কি দর্শন পড়তে হবে? হাসল আহমাদ মুসা, বলল মিস্টার হাত্তা, গোটা কোরআন শরীফ কি অর্থসহ পড়েছেন? অন্তত মূল হাদিস গ্রন্থগুলো কি পড়েছেন? কোরআন ও হাদিসের ভিত্তিতে যে বিশাল ইসলামী সাহিত্যের ভাণ্ডার গড়ে উঠেছে তা কি পড়েছেন? সরি আহমাদ মুসা, মাত্র কয়েকটা ছোট সূরার অর্থ পড়েছি। 40 হাদিস ও মাসলা মাসাইলের একটা বই পড়েছি, বলল আহমাদ হাত্তা। আপনি যা পড়েছেন তা মৌল জ্ঞান সমুদ্রের এক ফোঁটা পানি মাত্র। আপনি জীবনকে কিভাবে জানবেন? কিভাবে জানবেন আপনার পরিচয়? জানবেন কি করে আল্লাহর ইচ্ছাকে? আহমাদ মুসা বলল, আমি লেখাপড়া করেছি সুরিনামে, পিএইচডি করেছি আমেরিকা থেকে, কিন্তু কোথাও এ সুযোগ হয়নি, সুযোগ ছিল না, বলল আহমাদ হাত্তা বিনীত কণ্ঠে। হাসল আহমাদ মুসা, বলল, আপনি সুরিনামের প্রধানমন্ত্রী হয়েও কিন্তু সুরিনামের এ শিক্ষার ব্যবস্থা করেননি। আহমাদ মুসা বলল, আমাকে এমন কিছু করতে হবে তাও তো কোনোদিন আমার মাথায় আসেনি, বলল আহমাদ হাত্তা। আহমাদ মুসা গম্ভীর হল, বলল, একটা শক্ত কথা বলি মিস্টার হাত্তা, আহত হবেন না তো? আহমাদ হাত্তা হাসল, তারপর গম্ভীর হয়ে উঠল তার চেহারা। উপচে পড়া আবেগের বিচ্ছুরণ ঘটল তার চোখে মুখে। বলল, মিস্টার আহমাদ মুসা, এখন যদি আমার গায়ে চাবুক চালান তাহলে মনে করব এটা আমার জন্য আশীর্বাদ। বলুন আপনি। মিস্টার হাত্তা, আমি যে কথা বলবো তা শুধু আপনার জন্য নয়, আমাদের অনেকের জন্য প্রযোজ্য। আমরা অনেকেই পিতামাতা সূত্রে মুসলমান, কিন্তু কার্যত আমরা মুসলমান হইনি। আহমাদ মুসা বলল। সঙ্গে সঙ্গে উত্তর দিল না আহমাদ হাত্তা। একটা হঠাৎ ভাবনা তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। কিছুক্ষণ পর ধীর কণ্ঠে বলল, কিভাবে তাহলে মুসলমান হতে হয়? একজন মুসলিম কতগুলো গুণের সমাহার থেকে তৈরি হয়। যেমন, সে আল্লাহকে পালনকর্তা ও বিধানদাতা একমাত্র প্রভু বলে মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সর্বশেষ বার্তা বাহক হিসেবে মানে। সে বিশ্বাস করে যে দুনিয়ায় তার প্রতিটি ভালো কাজের জন্য আখেরাতে পুরস্কার পাবে এবং প্রতিটি মন্দ কাজের জন্য তাকে আখেরাতে জবাবদিহি করতে হবে ও শাস্তির সম্মুখীন হতে হবে। এই ভয়কে সামনে রেখে
আল্লাহ ও তার রসুল যা নিষেধ করেছেন তা সে পরহেজ করে চলে এবং যা করার নির্দেশ করেছেন তা যত্নের সাথে পালন করে থাকে। কোনো লাভ তাকে এ পথ থেকে বিচ্যুত করতে পারে না, ইত্যাদি। এই গুণগুলো কারো মধ্যে সৃষ্টি হলে সে মুসলিম ঘরে জন্মগ্রহণ না করলেও সে মুসলমান হয়ে যায়। অন্যদিকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরও কারো মধ্যে যদি এই গুণগুলো না থাকে তাহলে সে কার্যত মুসলমান থাকে না। থামল আহমাদ মুসা। আহমাদ মুসা থামলেও হাত্তা কথা বলল না, ভাবছিল সে। বলল, একটু পর। এই গুণগুলো আয়ত্ত সাপেক্ষ এবং জানা ও শেখা সাপেক্ষ। না জানলে না শিখলে তো এই গুণগুলো আয়ত্ত করা যাবে না। এজন্যই তো মুসলমানদের জন্য জ্ঞান অর্জন ফরজ, ধর্মীয় ও জাগতিক সব জ্ঞানী, বলল আহমাদ মুসা। এটা তো আমরা করিনি, আমাদের লোকরা করেনি, আহমাদ হাত্তা বলল। এজন্য প্রধানত দায়ী সমাজের নেতারা, জাতির নেতারা, বলল আহমাদ মুসা। তার মানে আমি দায়ী হচ্ছি? আহমাদ হাত্তা বলল। হাসল আহমাদ মুসা, বলল, শুধু দায়ী নন, প্রধান দায়ী। কেন? বলল আহমাদ হাত্তা। আল্লাহ যখন কাউকে ক্ষমতায় বসান তার অপরিহার্য কাজগুলো একটি হয়ে দাঁড়ায় মানুষকে ভালো কাজের নির্দেশ দেয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা। এই কাজটাই মানুষকে মুসলমান বানাবার কাজ। আপনি এ দায়িত্ব পালন করেননি? আহমাদ মুসা বলল। কিন্তু কি করতে হবে তা জানতাম না, এবং ওই রকম কিছু করা যে আমার দায়িত্ব তাও জানতাম না, বলল আহমাদ হাত্তা। এখন জানার পর কি করবেন? বলল আহমাদ মুসা। আল্লাহ যদি আমাকে ক্ষমতায় যাবার সুযোগ দেন তাহলে প্রথমে দুটি কাজ করব। একটি হলো মুসলমানদের জন্য ইসলামী জ্ঞান অর্জনের ব্যবস্থা, দ্বিতীয় কাজ হিসেবে মানুষকে ভালো কাজের নির্দেশ ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করব, বলল আহমাদ হাত্তা। ধন্যবাদ মিস্টার হাত্তা। আল্লাহ আপনাকে আপনার জাতির নেতৃত্ব দেবার সুযোগ দিন, আহমাদ মুসা বলল। আহমাদ মুসা সামনে তাকিয়ে কথা বলছিল। হঠাৎ একটা ব্রিজ তার চোখে পড়ল। সামনে রাস্তাটা ধনুকের মতো বেঁকে পূর্ব দিকে মোড় নিয়েছে। ধনুকের ঠিক মধ্যভাগের কিছুটা পরের ব্রিজটা। আহমাদ মুসা তার মুখের কথাটা শেষ করে আহমাদ হাত্তাকে লক্ষ্য করে বলল, মিস্টার হাত্তা, ব্রিজ দেখছি, ব্রিজ কোথেকে এলো? কেন, সুরিনাম নদীরই একটা শাখার উপরে ব্রিজ। ব্রাউন্সওয়ে এ শাখা সুরিনাম নদীর মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়েছে, বলল আহমাদ হাত্তা। কিন্তু আমি নগরীর কোথাও আর তো ব্রিজ দেখিনি। এ শাখা কি সুরিনামে পড়েনি? আহমাদ মুসা বলল। না, শাখাটি বাঁক নিয়ে শহরে প্রবেশ করে আবার বেঁকে গিয়ে সোজা আটলান্টিকে পড়েছে, বলল আহমাদ হাত্তা। তার মানে আমাদের এখন দুটি ব্রিজ পেরোতে হবে? আহমাদ মুসা বলল। হ্যাঁ, বলল আহমাদ হাত্তা। আমরা তো অনেক ঘোরা পথে যাচ্ছি, তাই না? প্রশ্ন করল আহমাদ মুসা। হ্যাঁ, বলল আহমাদ হাত্তা। এর চেয়ে সংক্ষিপ্ত রাস্তা ছিল না? আহমাদ মুসা বলল। ছিল, মনে হয় ভিড় কম, ফ্রি রাস্তা বলে এই রাস্তা বেছে নেওয়া হয়েছে, বলল আহমাদ হাত্তা। যুক্তিটা আহমাদ মুসার কাছে মনোপুত হল না। পারামারিবোর কোনো রাস্তায় এমন ভিড় নয় যে এজন্য এতটা ঘোরা পথ বেছে নিতে হবে। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল আহমাদ মুসার। দুর্বল লাগলো খুব নিজেকে। এর প্রভাব পড়ল গাড়ি চালানোর উপরও। আহমাদ মুসার গাড়ি পুলিশের ক্যারিয়ার ভ্যান থেকে কিছুটা পিছিয়ে পড়ল। পুলিশের জিপটি ব্রিজে উঠে পড়েছে। পরক্ষণে পুলিশের ক্যারিয়ার ভ্যানটি ব্রিজে উঠে পড়ল। ব্রিজের উপরে এগিয়েছে গাড়ি দুটো। আহমাদ মুসার গাড়ি ব্রিজের মুখ থেকে এখনো কিছুটা দূরে। এ সময় সামনে থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। ভূমিকম্পের মতো প্রচণ্ডভাবে কেঁপে উঠেছে রাস্তা। প্রবল ঝাঁকুনি খেয়েছে গাড়ি। আহমাদ মুসার পা যেন অজান্তে ব্রেক কষেছে গাড়ির। আহমাদ মুসা দেখল সামনে প্রলয়কাণ্ড ঘটে গেছে। ধোঁয়ার মধ্য দিয়েই দেখা যাচ্ছে ব্রিজের এদিকের অংশটা নিশ্চিহ্ন হয়ে গেছে, সে সাথে দুটি গাড়িও। বিমূঢ় অবস্থা কেটে যেতে আহমাদ মুসা দ্রুত গাড়ি থেকে নামলো বার্নার্ডোরও। পেছনের গাড়ির নিরাপত্তা গার্ডরা নেমে এলো গাড়ি থেকে। নেমে এসেছে গাড়ি থেকে আহমাদ হাত্তা, অন্যরাও। সকলের চোখে মুখে বিমূঢ় আতঙ্ক ভাব, শঙ্কিত প্রশ্ন। এরই মধ্যে বার্নার্ডো আহমাদ হাত্তাকে লক্ষ্য করে বলল, স্যার, আপনার বাইরে বেরোনো ঠিক হয়নি, আপনি ভেতরে যান। ষড়যন্ত্র করে আমাদের গতিরোধ করা হয়েছে। না বার্নার্ডো, ওদের ষড়যন্ত্রের কাজ শেষ হয়েছে,
ওরা আমাদের দু গাড়িকে ধ্বংস করার জন্যে ব্রিজে বোমা পেতেছিল। ওদের দুর্ভাগ্য, আমাদের গাড়ির বদলে পুলিশের দু গাড়ি বোমার শিকার হলো। শান্ত কণ্ঠে বলল আহমাদ মুসা। আহমাদ হাত্তার মুখে বিস্ময়ের বিস্ফোরণ, এই সাথে তার দু চোখ ভরা আতঙ্ক। বলল আহমাদ মুসাকে লক্ষ্য করে, মিস্টার আহমাদ মুসা, আপনার মাধ্যমে আল্লাহ আবার আমাদের সবাইকে রক্ষা করলেন। পুলিশের দুটি গাড়িকে আগে দিয়ে আমাদের গাড়ি দুটিকে পেছনে না রাখলে আমরাই বোমার শিকার হতাম। আপনাকে। আহমাদ মুসা আহমাদ হাত্তার কথায় বাধা দিয়ে বলল, মিস্টার হাত্তা, আপনি এক্ষুনি প্রেসিডেন্টকে টেলিফোনে ঘটনার কথা জানান এবং উদ্ধারের জন্য আবেদন করুন। আহমাদ হাত্তার সাথে কথা বলা শেষ করে আহমাদ মুসা আহমাদ হাত্তার সেক্রেটারিকে বলল, আপনি টেলিফোন করুন আইজিকে এবং তাড়াতাড়ি সাহায্য পাঠাতে বলুন। আবার আহমাদ মুসা ফিরল বার্নার্ডোর দিকে। বলল, বার্নার্ডো, তুমি মিস্টার হাত্তাকে নিয়ে এখানে থাকো। মিস্টার হাত্তার সেক্রেটারিও এখানে থাকবে। আমি অন্য সবাইকে নিয়ে নদীতে যাচ্ছি, দেখি কিছু করা যায় কিনা। বলে আহমাদ মুসা 5 জন নিরাপত্তা গার্ডকে নিয়ে রাস্তা থেকে নদীতে নামার জন্য যাত্রা শুরু করল। সকাল 8টা। ঘুম ভাঙেনি আহমাদ মুসার তখনও। গত রাত 2টায় আহমাদ মুসা বাসায় ফিরেছে। গতকাল অত্যন্ত ব্যস্ত দিন গেছে আহমাদ মুসার। ব্রিজের বোমা বিস্ফোরণের ঘটনায় দু গাড়ি পুলিশের কেউ বাঁচেনি। এই ঘটনার পর আহমাদ মুসা আহমাদ হাত্তাকে নিয়ে সোজা চলে গিয়েছিল থানায়। 2টি কেস দায়ের করেছিল। তাকে হত্যার জন্য নির্বাচন অফিসে তার গাড়িতে বোমা পেতে রাখা হয়েছিল। আবার তাকে হত্যার জন্য ব্রিজে বোমা পেতে রাখা হয়। পুলিশ কর্তৃপক্ষ আহমাদ হাত্তার জন্য প্রেরিত পুলিশ টিমকে ব্রিফ করেছিল পুলিশের গাড়ি দুটি আহমাদ হাত্তার গাড়ি দুটির পেছনে থাকবে। আহমাদ হাত্তার ফেরার জন্য রিং রোডকে তারা নির্দিষ্ট করে দিয়েছিল। এই তথ্য রোনাল্ড রঙ্গলালের সুরিনাম পিপলস কংগ্রেস ফাঁস করতে সক্ষম হয় এবং ব্রিজে বোমা পেতে তাকে হত্যার ষড়যন্ত্র করে। থানায় মামলা দায়েরের পরপরই আহমাদ মুসা আহমাদ হাত্তাকে নিয়ে চলে যায় জাতীয় প্রেস ক্লাবে। পূর্বে আহমাদ হাত্তার সেক্রেটারি প্রেস ক্লাবে পাঠানো হয়েছিল জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন আয়োজনের জন্য। রাত 8টায় দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে সুরিনামের সাবেক প্রধানমন্ত্রী ও আসন্ন নির্বাচন প্রার্থী আহমাদ হাত্তার জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সফল সাংবাদিক সম্মেলনের পর গত 4 মাসের মধ্যে প্রথমবারের মতো আহমাদ হাত্তা পার্টি অফিসে যায় এবং পার্টির নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আহমাদ হাত্তাকে বাড়ি পৌঁছে দিয়ে ওভান্ডোদের ওখানে পৌঁছতে আহমাদ মুসার রাত 2টো বেজে যায়। রাত 3:30টায় শুয়েছে আহমাদ মুসা। ঠিক সকাল 8টায় টেবিলে নাস্তা সাজানো হলো। ওভান্ডো আগে এসে বসেছিল ভেতরের ড্রয়িং রুমে। ধীরে ধীরে সেখানে ওভান্ডোর দাদি, ওভান্ডোর মা, তার স্ত্রী জ্যাকুলিন, লিসা, ফাতিমা সবাই এসে বসল। তারা যেখানে বসেছে সেখান থেকে আহমাদ মুসার শোবার ঘরের দরজা দেখা যায়। লিসা এসেই ওভান্ডোকে বলল, ভাইয়া, উনি উঠেছেন কিনা দেখেছ? নাস্তার সময় তো চলে যাচ্ছে। রাখো তোমার নাস্তা, কাল ওর ওপর দিয়ে যে ধকল গেছে তাতে 2-3 দিন ওকে ঘুমানো দরকার, বলল ওভান্ডো। রাতে ফাতিমার আব্বা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী সাহেব, টেলিফোন করেছিলেন আহমাদ মুসা বাসায় পৌঁছেছে কিনা জানার জন্যে। তিনি ফাতিমাকে বলেছেন, একদিনে আহমাদ মুসা যা করেছে তাতেই দেশের পরিস্থিতি পাল্টে গেছে। রিপাবলিকান পার্টি শুয়ে পড়েছিল, আহমাদ মুসা একদিনেই দাঁড় করিয়ে দিয়েছেন, বলল ওভান্ডোর মা। ওভান্ডোর মা থামতেই ফাতিমা বলে উঠল, গতকাল 3 বার উনি আব্বাকে তার লোকজন সমেত সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। বলে ফাতিমা তার আব্বার কাছ থেকে যা শুনেছিল সব একে একে বলল। কিন্তু আহমাদ মুসা তো রাতে এসবের কিছু বলেনি। তার কথা শুনে মনে হয়েছে বড় তেমন কিছু ঘটেনি, বলল ওভান্ডোর মা। প্রয়োজনের বেশি তিনি একটুও বলেন না। দেখুন না, কদিন হলো আমাদের সাথে পরিচয়, কিন্তু কি জানি তার দেশ, কে আছে তার জানি না, বলল জ্যাকুলিন, ওভান্ডোর স্ত্রী। গত 19 তারিখ রাত থেকে প্রায় 21 তারিখ পর্যন্ত 2 দিন 3 রাতে আহমাদ মুসা ভাই যে কাজ করেছেন তা আমরা 3 বছর 3 যুগেও পারতাম না। সাবেক প্রধানমন্ত্রী জনাব আহমাদ হাত্তা ঠিকই বলেছেন, 2 দিনে তিনি সুরিনামের পরিস্থিতি পাল্টে দিয়েছেন। যারা কাজ করেন তারা কথা বলেন না, যারা বড় তারা বড়ত্ব প্রচার করেন না। আজ সকালের বিবিসি ও ভয়েস অফ আমেরিকার 2টি বুলেটিনে আমি শুনেছি, তাতে গতদিন ও রাতের সব ঘটনা বিস্তারিত বলেছে এবং সব কৃতিত্ব দেওয়া হয়েছে জনাব আহমাদ হাত্তার শিখ
ড্রাইভারকে। তার মানে আহমাদ মুসার মতো লোক জনাব আহমাদ হাত্তার ড্রাইভারে পরিণত হলেন। শুনতে আমার খুব খারাপ লেগেছে, মনটা খচখচ করেছে। ইচ্ছা হয়েছে চিৎকার করে বলি, তিনি ড্রাইভার নন, তিনি বিশ্ববিখ্যাত আহমাদ মুসা। কিন্তু আমার কাছে যা খুবই খারাপ লেগেছে সেটা আহমাদ মুসার কাছে কিছুই নয়, বলল ওভান্ডো। বিবিসি ও ভয়েস অফ আমেরিকা আর কি বলেছে ভাইয়া? লিসা বলল, অনেক কথা বলেছে, একদম হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। নির্বাচন অফিসে জনাব হাত্তার গাড়ি ও ব্রিজে বোমা বিস্ফোরণের জন্য রোনাল্ড রঙ্গলালের সুরিনাম পিপলস কংগ্রেসকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে নমিনেশন পেপার জমা দেওয়ার আগেই জনাব হাত্তাকে রঙ্গলালরা আটকাতে চেয়েছিল। তা না পেরে নমিনেশন পেপার জমা দেওয়ার পর তাকে হত্যা করার চেষ্টা করে। বেশ কিছু তথ্য প্রমাণ দিয়ে বিবিসি ভয়েস অফ আমেরিকা বলেছে, এসব ঘটনায় পুলিশের একাংশের ঘনিষ্ঠ যোগ সাজস আছে। অন্যদিকে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী আহমাদ হাত্তা হাটে হাঁড়ি ভাঙার কাজ কমপ্লিট করে দিয়েছেন। বিবিসি ও ভয়েস অফ আমেরিকা এই সাংবাদিক সম্মেলনের উপর বিস্তারিত রিপোর্ট করেছে। সাংবাদিক সম্মেলনে আহমাদ হাত্তা তার নির্বাচন করা বন্ধ করার জন্য রঙ্গলালের সুরিনাম কংগ্রেস কিভাবে তাকে কিডন্যাপ করে দেশের বাইরে নিয়ে গেছিল, কিভাবে তার মেয়েকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, কিভাবে গত 4 মাসে সুরিনামের হাজার হাজার তরুণ নেতাকর্মীকে কিডন্যাপ করে হত্যা করেছে, কিভাবে তাকে গোপনে নাম ভাড়িয়ে দেশে প্রবেশ করতে হয়, দেশে ফিরলে তাকে ও তার কন্যাকে কিভাবে কিডন্যাপের চেষ্টা করা হয়, অং আলীর উপর কিভাবে নির্যাতন চালানো হয়, নমিনেশন পেপার জমা দেওয়ার জন্যে নির্বাচন অফিসে যাওয়ার পথে কিভাবে তার উপর হামলা চালানো হয় এবং সব শেষে কিভাবে গাড়ি ও ব্রিজে বোমা পেতে তাকে হত্যার চেষ্টা করা হয়, তার বিস্তারিত বিবরণ, তথ্য প্রমাণ, তারিখ ইত্যাদি সমেত সাংবাদিকদের সামনে উপস্থিত করেন। জনাব আহমাদ হাত্তা এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন এবং এসব অপরাধের জন্য রোনাল্ড রঙ্গলাল সহ সুরিনাম কংগ্রেস নেতৃবৃন্দের বিচার ও তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন। থামল ওভান্ডো। ওভান্ডো থামতেই লিসা বলে উঠল, এবার দেখো আহমাদ হাত্তা আঙ্কেল ও রিপাবলিকান পার্টি আগের চেয়ে অনেক বেশি আসন নিয়ে জয়লাভ করবে। এ সময় আজকের সংবাদপত্রগুলো দিয়ে গেল কাজের ছেলেটা। খবরের কাগজগুলো পেয়ে তার উপর হুমড়ি খেয়ে পড়ল সবাই। লিসা ঘুরে ঘুরে সবার কাছে গিয়ে সব কাগজের উপর চোখ বুলালো, শেষ করে বলল, এ কি ভাইয়া, কংগ্রেস সমর্থক কাগজগুলো তো সব খবর ভালোভাবে দিয়েছে, না দিয়ে যাবে কোথায়? বিবিসি ও ভয়েস অফ আমেরিকার মাধ্যমে সবাই সব খবর জানতে পেরেছে। এখন খবর চাপা দিলে তো পাঠকদের কিল খেতে হবে, বলল ওভান্ডো। ভাবছি কংগ্রেসের রঙ্গলাল বাবুরা এখন মুখ দেখাবে কি করে, বলল লিসা। বলো কি তুমি, আজকেই সাংবাদিক সম্মেলন করে ওরা বলবে হাত্তা যা বলেছে সব মিথ্যা, ওভান্ডো বলল। মানুষ তা বিশ্বাস করবে কেন, বলল লিসা। মানুষ বিশ্বাস না করুক, মুখ দেখানোর কাজটা হয়ে গেল, ওভান্ডো বলল। আহমাদ মুসার ঘরের দরজায় শব্দ হলো। সবাই তাকালো সেদিকে। দেখল সবাই আহমাদ মুসার দরজা খুলে গেছে, এক্ষুনি বেরিয়ে আসবে সে। জ্যাকুলিন, লিসা ও ফাতিমা 3 জনই তাদের মাথার ওড়না কপাল পর্যন্ত টেনে নিল, ঠিকঠাক করলো ওড়নার গায়ের অংশ। আহমাদ মুসার ড্রয়িং রুমে প্রবেশ করলো, সালাম দিল সবাইকে। আহমাদ মুসাকে দেখে উঠে দাঁড়িয়েছে ওভান্ডোর দাদি, বলল আহমাদ মুসাকে লক্ষ্য করে, ভাই চলো নাস্তার টেবিলে। সবাই উঠে দাঁড়ালো। নাস্তার টেবিলে আহমাদ মুসার পাশে বসতে বসতে ওভান্ডো বলল, আহমাদ মুসা ভাই, আপনার মিশন সাকসেসফুল, এবার কয়েকদিন শুধু আপনাকে ঘুমাতেই হবে। হাসল আহমাদ মুসা, বলল, নাটকের একটা অঙ্কের সমাপ্তি গিয়ে নাটকের সমাপ্তি বলে না ওভান্ডো? রঙ্গলালদের আর কি করার আছে ভাইয়া, ওভান্ডো বলল। রঙ্গলাল ও তিলক লাজপত পালের উত্তরসূরিরা কি করতে পারে তা বলে তোমার মন খারাপ করবে না, তার চেয়ে বলো আজকের কাগজগুলো কি লিখেছে, বলল আহমাদ মুসা। কি লেখেনি সেটা বলুন ভাইয়া, কিছু বাদ দেয়নি। কংগ্রেসের কাগজগুলো যে হঠাৎ আজ মানুষ হয়ে গেছে, ওভান্ডো বলল। ওভান্ডো থামতে লিসা বলে উঠল, বলুন তো পুলিশের 2 গাড়িকে আগে থাকতে বলেছিলেন কেন, বোমার কথা জানতেন? হাসল আহমাদ মুসা, বলল, ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, ব্যাপারটা এইরকম। আমি পুলিশকে সন্দেহ করেছিলাম, পুলিশ পেছনে থাকতে চেয়েছিল, রাজি হয়নি, কারণ
পুলিশের সাথে শত্রুপক্ষের যোগসাজশ থাকলে এবং শত্রুরা সামনে আক্রমণ করলে দুদিকের চাপে আমরা চিড়াচ্যাপ্টা হয়ে যাব। তাই পেছনটা উন্মুক্ত রাখতে চেয়েছিলাম। বোমার ব্যাপারটা জানলে পুলিশকে বাঁচানো আমাদের অবশ্য কর্তব্য হতো। আহমাদ মুসা থামতেই ফাতিমা বলে উঠল, নির্বাচন অফিসে গাড়ি বোমার ঘটনায় আপনি ফটো সাংবাদিককে সন্দেহ করলেন কেন? সে বোমা রাখতে পারে ভাবলেন কি করে? কেন পত্রিকায় লেখেনি? ফটো সাংবাদিককে গাড়ির সামনে টপে উঠে ভেতরে মুখ নেয়া এবং শেষের স্ন্যাপগুলো দেরি করে নেয়ার কথা শুনেই আমার সন্দেহ হয়েছে যে সে গাড়িতে অন্য কিছু করেছে। অন্য কিছু মানে সে যদি শত্রু হয় তবে বোমা পাতাই স্বাভাবিক। আহমাদ মুসা থামল। ওভান্ডোর মা গম্ভীর হয়ে ভাবছিল। আহমাদ মুসা থামতে এসে বলে উঠল, তুমি বললে বাচ্চা নাটকের একটা অঙ্ক শেষ, নাটক শেষ হয়নি। তার মানে নাটকের আরও অঙ্ক বাকি। কি সে অঙ্ক বাবা? আহমাদ মুসা কিছু বলার জন্য মুখ খুলেছিল। এ সময় টেলিফোন বেজে উঠল। ওভান্ডো টেলিফোন ধরে কথা বলে আহমাদ মুসার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনার টেলিফোন। সাবেক প্রধানমন্ত্রী মিস্টার আহমাদ হাত্তা কথা বলবেন। আহমাদ মুসা উঠে গেল টেলিফোন ধরতে। হ্যাঁ, আমাদের কিছু অসুবিধা হয়েছে। গত 3 দিনে আমাদের মূল্যবান লোকক্ষয় হয়েছে ও আমাদের প্রায় অর্ধ ডজন পরিকল্পনা মাঠে মারা গেছে। আহমাদ হাত্তা এর ফলে কিছু প্রচার সুবিধা পেয়ে গেছে, কিন্তু আমরা পরাজিত হয়নি। গত 3 দিনের ব্যর্থতা আহমাদ হাত্তাদের কাছে আমাদের পরাজয় নয়। বাইরে থেকে হায়ার করা শক্তি দিয়ে যে বিজয় অর্জন করেছে তা তাদের বিজয় নয়। আমরা তাদের সাময়িক এ সাফল্যের উৎস বের করার কাজে হাত দিয়েছি। আমরা রোনাল্ড রঙ্গলাল বাধা পেল। সামনে বসা সুরিনাম কংগ্রেসের প্রেসিডিয়াম সদস্যের মধ্যে থেকে একজন মিস্টার চেয়ারম্যান বলে উঠে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আলোচনার জন্য সুরিনাম পিপলস কংগ্রেসের নির্বাহী কমিটির বৈঠক ডেকেছে দলের চেয়ারম্যান রোনাল্ড রঙ্গলাল। বৈঠকে মায়ের সূর্য সন্তান সংগঠনের অস্থায়ী প্রধান শিবরাম শিবাজি সহ নির্বাহী কমিটির সকলকেই দাওয়াত দেওয়া হয়েছে। প্রেসিডিয়াম সদস্যটি মিস্টার চেয়ারম্যান বলে উঠে দাঁড়ালে রোনাল্ড রঙ্গলাল থেমে গিয়ে বলল, বলুন কি বলতে চান? বলল সদস্যটি, আপনি যেসব কথা বলেছেন তা আমরা সকলেই জানি। আহমাদ হাত্তার একজন ড্রাইভারের কাছে গতকাল আপনাদের সব পরিকল্পনা ধরা পড়ে গেছে। এই লজ্জার কথা শুনে আমাদের লাভ নেই। হায়ার করা লোকের কথা বলছেন? গতকালকে 3টি ঘটনায় কোথায় ছিল হায়ার করা লোক? গত 3 দিনের ঘটনা সম্পর্কে আমরা অন্ধকারে ছিলাম। এখন বলছেন ওদের সাফল্যের উৎস খুঁজতে শুরু করেছেন। চোখের সামনে যে ঘটনা ঘটল তার সাফল্যের উৎস কি ঘটনার সাথে নেই? অনুসন্ধানের কি কোনো প্রয়োজন আছে? এসব কথা শুনে কোনো লাভ নেই। জানতে চাই আপনার কাছে ভবিষ্যতের কোনো পরিকল্পনা আছে কিনা। রোনাল্ড রঙ্গলালের চোখ মুখ অপমানে লাল হয়ে উঠেছে, কিন্তু কিছু বলার নেই। প্রেসিডিয়াম সদস্যটি যা বলেছে তা অযৌক্তিক নয়। প্রেসিডিয়াম সদস্যটি থামলেও রোনাল্ড রঙ্গলাল সঙ্গে সঙ্গে কিছু বলতে পারল না। নিজেকে একটু সামলে নিয়ে বলল, সম্মানিত যুবক সদস্য, যে আবেগ নিয়ে কথা বলছেন তাকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সাথে বাস্তবতা অনুধাবন করার অনুরোধ করছি। আমি বুঝতে পারছি যুবক প্রেসিডিয়াম সদস্যের আবেগ দারুণভাবে আহত হয়েছে, কিন্তু গত 3 দিনের ঘটনায় আমার গোটা অস্তিত্বে আগুন ধরে গেছে। দিশেহারা হয়ে গেছি আমি। মনে হচ্ছে মহাকালীর কৃপান, শিবের মহাস্ত্র চক্র যেন ওরা পেয়ে গেছে। মহাকালীর কৃপান ও শিবের চক্রে আমরা কচুকাটা হয়ে গেলাম। কিন্তু এটা ঠিক, মহাকালীর কৃপান ও শিবের চক্র ওদের পাবার কথা নয় এবং পায়নি। তাহলে এ অসাধ্য সাধন ওরা করছে কোন শক্তিতে? এই শক্তিকে চিহ্নিত করতে পারলেই শুধু তার প্রতিরোধ ও প্রতিকার আমরা করতে পারব। এই কথাই আমি বলছিলাম সম্মানিত প্রেসিডিয়াম সদস্যগণ। থামল রোনাল্ড রঙ্গলাল। প্রেসিডিয়াম সদস্যরা কেউ সঙ্গে সঙ্গে কথা বলল না। ভাবনার প্রকাশ তাদের চোখে মুখে। সেই যুবক প্রেসিডিয়াম সদস্য আবার উঠে দাঁড়ালো, বলল, সরি মিস্টার চেয়ারম্যান, আমার বক্তব্য হলো চিহ্নিত করতে হবে এটা আমরা শুনতে চাই না। চিহ্নিত করা হয়েছে, প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে, আমরা শুনতে চাই এই খবর। আমি আপনাদের আশ্বস্ত করার জন্য অঙ্গীকার করছি সত্তরই এ খবর আপনাদের দেব, বলল রঙ্গলাল। মিস্টার চেয়ারম্যান, আপনি বলেছেন আপনি ওদের সাফল্যের উৎস বের করার কাজে হাত দিয়েছেন। সে কাজটা কি? বলল আর একজন প্রেসিডিয়াম সদস্য। আমরা মনে করি আমাদের মোকাবিলা করার জন্য শক্তিশালী কোনো মাফিয়া গ্রুপকে আমদানি করেছে আহমাদ হাত্তা। আমরাও
আমেরিকার সবচেয়ে সেরা, সবচেয়ে শক্তিশালী মাফিয়া গ্রুপকে নিয়ে আসছি। তাদের অগ্রবর্তী একটা দল ইতোমধ্যে পারামারিবো পৌঁছে গেছে। আমি এ বৈঠকের পর তাদের সাথে বসব, বলল রোনাল্ড রঙ্গলাল। রঙ্গলালের কথা শেষ হতে একজন প্রেসিডিয়াম সদস্য চট করে উঠে দাঁড়ালো, বলল, কিন্তু দেশের অভ্যন্তরীণ বিষয়ের সাথে মাফিয়াদের জড়িত করা কি ঠিক হবে? ওরা টাকায় ক্রয়যোগ্য দুধারী তলোয়ার, টাকা দিয়ে শত্রুরা ওদের কাজে লাগাতে পারে। তাছাড়া আমাদের দুর্বলতা টের পাবার পর আমাদের ঘাড়ে যদি ওরা সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে। হাসল রোনাল্ড রঙ্গলাল, বলল, এ ভয় অমূলক সম্মানিত সদস্য। মাফিয়ারা তাদের অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত হয়ে থাকে। যে কাজের জন্য তারা টাকা নেয়, জীবন দিয়ে হলেও তা তারা সমাধা করে। না পারলে তাদের নিজের থেকে টাকা ফেরত দেবার দৃষ্টান্ত আছে। আর তাদের না ডেকে উপায় তো নেই। আহমাদ হাত্তারা যে অস্ত্র দিয়ে লড়াই করছে, সে অস্ত্র আমাদেরও ব্যবহার করতে হবে। কিন্তু আহমাদ হাত্তারা মাফিয়াদের ডেকেছে তা তো প্রমাণিত হয়নি, বলল অন্য আরেকজন প্রেসিডিয়াম সদস্য। তা ঠিক, প্রমাণিত হয়নি, কিন্তু আমাদের অনুমান মিথ্যা নয়। গত 3 দিনে আমাদের ট্রেন্ড অত্যন্ত সুদক্ষ 70-80 জন লোক যেভাবে কচুকাটা হয়েছে, তা প্রফেশনাল কিলার মাফিয়াদের পক্ষে শুধু সম্ভব। প্রথম যে ঘটনায় অং হাতছাড়া হয়, সে ঘটনা ঘটিয়েছে মাত্র একজন লোক। অসম্ভব ক্ষিপ্র, অবিশ্বাস্য, দুঃসাহসী ছিল। ব্রুকপণ্ড হাইওয়ে যে হত্যাকাণ্ড, তাও ঘটিয়েছে মাত্র 2 জন লোক। আগাম খবর পেয়ে আমাদের 2 গাড়ি লোক তাদেরকে দুদিক থেকে ঘিরে ফেলেও সবাই নিহত হয়েছে। টেরেক স্টেটের গেটের যে হত্যাকাণ্ড, তাও ঘটিয়েছে 1 জন লোক। এমন লোক আহমাদ হাত্তার রিপাবলিকান পার্টিতে কেন? কোনো দেশের কোনো রাজনৈতিক দলের হাতে থাকা অসম্ভব। আসলে আহমাদ হাত্তারা চূড়ান্ত মার খাবার পর অস্তিত্ব রক্ষার জন্য মাফিয়াদেরই আশ্রয় নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দী অবস্থা থেকে ছাড়া পাওয়ার পর সে ওখানেই মাফিয়াদের সাথে একটা বন্দোবস্ত করে ফেলেছে। তা না হলে সে এবং তার মেয়ে ফাতিমা এদেশে পা রাখার সাহস পায়? আমরা আমাদের মাসুস কর্মীদের খুব দুর্ধর্ষ মনে করতাম। তারা কি করল? 2 গাড়ি স্টেনগানধারীর সাথে থাকার পরও মাত্র 1 জনের মোকাবিলায় তিলক লাজপত পালের মতো ব্যক্তিত্বকে বাঁচাতে পারেনি। তাহলে কি দিয়ে আমরা মায়ের রাজ্য কায়েম করার আশা করছি, বলে আরেকজন প্রেসিডিয়াম সদস্য। আমাদের উদ্বেগ তো ওখানেই। আমাদের সদস্যরা অযোগ্য নয়। তারাই তো গত 4-5 মাস আহমাদ হাত্তা, তার রিপাবলিকান পার্টি, সুরিনামের মুসলিম জনশক্তি, তাদের সহযোগীদের জিরোতে নিয়ে এসেছিল। এই নির্বাচনে আহমাদ হাত্তা দাঁড়াবাড়ি সাহস পেত না, এবং কোনো মুসলমান ও তাদের সহযোগীরা এই নির্বাচনে নির্বাচিত হবার সুযোগ পেত না। কিন্তু মাত্র 3 দিনের ঘটনা সব ওলটপালট করে দিল। যারা এই ওলটপালট করে দিল, তারা এখন আমাদের টার্গেট। তাদের শেষ করতে পারলে আহমাদ হাত্তাদের জিরোতে নিয়ে যেতে আমাদের দেরি হবে না, বলল রোনাল্ড রঙ্গলাল। কথা শেষ করে একটু থেমেই রোনাল্ড রঙ্গলাল আবার বলে উঠল, বৈঠকের অবশিষ্ট এজেন্ডাগুলো আলোচনায় আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব সভাপতিত্ব করুন। মাফিয়া প্রতিনিধিরা অপেক্ষা করছে, আমি ওখানে যাচ্ছি। আমার সাথে শিবরাম শিবাজিও আসুন, বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো রোনাল্ড রঙ্গলাল। রোনাল্ড রঙ্গলাল ও শিবরাম শিবাজি মিটিং কক্ষ থেকে বের হয়ে গেল। রোনাল্ড রঙ্গলাল, শিবরাম শিবাজি পাশাপাশি সোফায় বসে। তাদের সামনে সোফায় বসে আরো 2 জন, তীরের মতো রজ্জু তাদের শরীর, গায়ের রং বাদামি, মিশ্র চেহারা, তবে মধ্য আমেরিকান ধাঁচটা বেশি। 2 জনের একজন ন্যাড়া মাথা, অন্যজনের চুল লম্বা, পেছনে ঘোড়ার লেজের মতো করে বাঁধা। 2 জনেরই উচ্চতা 6 ফুটের কম হবে না। 2 জনের চোখ ছুরির মতো ধারালো, মুখে কাঠিন্য ও আক্রমণাত্মক ভাব। দেখে মনে হয় এক্ষণে যেন ঝাঁপিয়ে পড়বে। খুন এদের কাছে কথা বলার মতো সহজ, তা দেখেই বোঝা যায়। খুশি হয়েছে রোনাল্ড রঙ্গলাল, শিবরাম শিবাজি। একেই বলে প্রফেশনাল। এরকম লোকই তো তাদের চাই। কথা বলছিল রোনাল্ড রঙ্গলাল। গত 3 দিনে তাদের কি বিপদ ঘটেছে তার বিস্তারিত বিবরণ দিয়ে বলল, সুরিনামে আমদানি হওয়া এই শত্রুদের আমরা সমূলে শেষ করতে চাই। এজন্যেই আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি। বলুন, কিভাবে আমাদের সহযোগিতা করতে পারেন? টাকার অঙ্ক আমরা জানিয়েছি, আপনারা রাজি, বলল বড় চুলওয়ালা লোকটা। এ ব্যাপারে আমরা কিছু বলতে চাই, বলল রোনাল্ড রঙ্গলাল। না, আমরা এক কথায় কাজ করি। আমরা যা বলেছি
তাতে ইয়েস করলে আপনারা যা বলেছেন তাতে আমরা ইয়েস করব। তৃতীয় কোনো কথার সুযোগ নেই, বলল চুলওয়ালা সে লোকটি। ঠিক আছে, কিন্তু শত্রুর বিনাশ চাই, বলল রোনাল্ড রঙ্গলাল। আপনাদের সেই শত্রুদের তালিকা দিন, টাকা অর্ধেক পাওয়ার পর কাজ শুরু করব, বলল সেই চুলওয়ালা। অর্ধেকটা আজই পেমেন্ট করব, কিন্তু গত 3 দিনে যে বা যারা ঘটনা ঘটালো তাদের নাম পরিচয় তো আমরা জানি না। তবে আহমাদ হাত্তা, তার মেয়ে ফাতিমা, হবু জামাতা ওয়াং এবং রিপাবলিকান পার্টির অন্যান্য নেতাদের তালিকা তৈরি করে দিচ্ছি। আমাদের ইচ্ছা হলো নির্বাচনের আগে এদের হত্যা করা যাবে না। অ্যাক্সিডেন্টের মতো ঘটনায় তাদের নিহত হতে হবে। সেটা আমরা জানি, লিস্টটা দিন। লিস্ট ধরে টান দিলেই অদৃশ্যরাও এসে হাজির হবে, নাম পরিচয় দরকার নেই, বলে একটু থেমেই চুলালা বলে উঠল, ড্রেক দুর্গের সোনা উদ্ধার সম্পর্কে বলুন। 1/4 সোনা চেয়েছি এবং টাকার একটি অঙ্ক চেয়েছি। সোনা বের না হলে ওই টাকার বাইরে আমাদের কোনো দাবি থাকবে না। আপনারা রাজি? রোনাল্ড ও শিবরাম শিবাজি পরস্পর মুখ চাওয়াচাই করল। শেষে শিবরাম শিবাজি ইতিবাচক মাথা নাড়ল। রোনাল্ড রঙ্গলাল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমরা রাজি। ডেরেক পরিবারের একটা তালিকা আমাদের দিন, বলল চুলওয়ালা লোকটি। সেটা রেডি, বলল রঙ্গলাল। কথা শেষ করে পরক্ষণে আবার রোনাল্ড রঙ্গলাল বলে উঠল, আপনাদের নেতা জোয়াও গোলার্ড কবে আসছেন? তার সাথে আরও কিছু কথা বলতে পারলে আমরা খুশি হব। চুলওয়ালা লোকটির চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল, বলল, জোয়াও গোলার্ড এর সাথে কোনোদিনই আপনাদের দেখা হবে না। আপনারা কাজ নেবেন। আমাদের ব্যাপারে কোনো কৌতূহল যেন আপনাদের মধ্যে না জাগে, আর জোয়াও গোলার্ড নামটা ভুলে যাবেন। ঠিক আছে, আপনাদের থাকার বন্দোবস্ত? কথা শেষ করতে পারল না রোনাল্ড রঙ্গলাল। বাধা দিল চুলওয়ালা, বলল, একবার তো বলেছি, শুধু কাজ বুঝে নেওয়া ছাড়া আমাদের কোনো ব্যাপারে কোনো কিছু ভাববেন না আপনারা। আমরা থাকবো আকাশে না পাতালে, সেটা আমাদের ব্যাপার। বিরক্তির সাথে কথাগুলো বলল চুলওয়ালা। রঙ্গলাল ও শিবরাম শিবাজি দুজনে বিব্রত হয়ে পড়েছিল চুলওয়ালার কথার ধরনে। নিজেকে সামলে নিয়ে রঙ্গলাল বলল, ধন্যবাদ, বুঝেছি। রিপাবলিকান পার্টির অফিসগুলোর ঠিকানা এবং যে নামগুলো আমাদের দিয়েছেন তাদের ঠিকানা আমাদের দেবেন, বলল চুলওয়ালা। রেডি আছে সব কিছু, আমাদের লোকেরা তাদের বাড়ি অফিসগুলো দেখিয়েও দিবে, বলল রঙ্গলাল। খুঁজে বের করা আমাদের কাজ, আপনাদের কোনো লোক কখনোই আমাদের সাথে কোথাও যাবে না। এই দেখা হবে কাজ শেষ হলে ফাইনাল পেমেন্টের সময়, চুলওয়ালা বলল। কথা শুনে একদিকে খুশি হলো রঙ্গলাল যে নিজেদের কোনো দায় দায়িত্ব থাকছে না, অন্যদিকে ভাবনার সৃষ্টি হলো পরিস্থিতির প্রেক্ষিতে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়। এই চিন্তা থেকে রঙ্গলাল বলল, যদি কিছু বলার প্রয়োজন হয়, যদি কোনো সংশোধনের বা সংযোজনের প্রয়োজন হয়, তাহলে সেটা কিভাবে হবে? সে চিন্তা আজকেই করতে হবে, বলল চুলওয়ালা। ভাবনায় পড়ে গেল রঙ্গলাল। কিন্তু শিবরাম শিবাজি বলল, বাদ দিনে চিন্তা, এ ধরনের কোনো কিছুর প্রয়োজন হবে না। ঠিক আছে, প্রয়োজন হবে না, বলল রঙ্গলালও। বলে রোনাল্ড রঙ্গলাল টেবিলের উপর হতে নাম ঠিকানা সম্বলিত একটা ইনভেলপ তুলে নিল, এগিয়ে দিল চুলওয়ালার দিকে। চুলওয়ালা ব্রিফকেস খুলে টাকার বান্ডিলগুলো নিয়ে ব্রিফকেস বন্ধ করল, ইনভেলপ পকেটে পড়ল, উঠে দাঁড়ালো এবং গুড বাই বলে হাঁটা শুরু করে দিল। ওরা দুজন বেরিয়ে যেতেই শিবরাম শিবাজি বলে উঠল, মাফিয়াদের ভদ্র হতে নেই নাকি? রাখুনও সব, এখন যদি কেউ গালে একটা থাপ্পড় দিয়েও কাজ করে দেয় সেটাই ভালো, বলল রোনাল্ড রঙ্গলাল। মাফিয়া এ গ্রুপটার নাম কি? জিজ্ঞেস করল শিবরাম শিবাজি। কে জিজ্ঞেস করবে বলুন? জিজ্ঞেস করলে হয়তো ডিল বাতিল করে উঠে যেত, বলল রঙ্গলাল। হেসে উঠল শিবরাম শিবাজি এবং উঠে দাঁড়ালো। রোনাল্ড রঙ্গলালও উঠল। পরনাম শহর থেকে পারামারিবো ফিরছিল আহমাদ হাত্তা। বেলা 1:30টার মতো অড সময় তখন। আহমাদ মুসা ড্রাইভ করছে, আহমাদ হাত্তা তার পাশের সিটে। পেছনের সিটে আহমাদ হাত্তা, সেক্রেটারি এবং ওয়াং। রাস্তায় গাড়ি খুব কম। রিয়ার ভিউতে আহমাদ মুসা দেখল পেছনে একটা কার 1.5 গুণ বেশি গতিতে ছুটে আসছে। সামনে একটা ক্রসিংয়ে প্রায় পৌঁছে যাচ্ছে আহমাদ মুসার গাড়ি। পেছনের গাড়িটিও গেছে তার গাড়ির সমান্তরালে এসে গাড়ি তার বাড়তি স্পিড কমিয়ে দিয়েছে। আহমাদ মুসা কিছুটা বিস্মিত হয়ে সেদিকে চোখ ফেরাতে যাচ্ছিল। ঠিক এই সময়ে আহমাদ মুসার নজরে পড়ল বাম পাশের পরনামগামী সড়ক দিয়ে ছুটে আসা একটা ট্রাক হঠাৎ ক্রসিংয়ে বাঁক নিয়ে ক্রসিং দিয়ে তাদের রাস্তার দিকে ছুটে আসছে।
ট্রাকটি একেবারে আহমাদ মুসার গাড়ির ঘাড়ে পড়ার জোগাড়। ডান দিকে টার্ন নেবার পথ বন্ধ, পেছনের গাড়িটা পাশে চলে আসায় একটা চিন্তা হঠাৎ আহমাদ মুসার মাথায় ঝিলিক দিয়ে উঠল। এটা কি তার গাড়ি পিষে ফেলার একটা ফাঁদ? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইমুম সিরিজের ৩৩ নম্বর বই সুরিনামের সংকটে এখানে শেষ হল। আগামী দিনে আমরা শুনব ৩৪ নম্বর বই সুরিনামে মাফিয়া। সিরিজের আগামী বইগুলো শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।